জীবনে যত ভালো কাজই করো না কেন, তবে বাপের বাড়িতে থাকতে একটা ছোটোখাটো কাজ করলেও সেই কাজে কিন্তু অনেক নাম বা অনেক সম্মান কিন্তু পাওয়া যেত। তবে বিয়ের পরে যদি একটা মেয়ে বা একটা বাড়ির বউ সংসারের জন্য হাজারো খাটুনি খাটে, গাধার মতো খাটুনি, তার ওপর যদি সংসারের হাল সে এক হাতে ধরে রাখে বা সংসারের জন্য অনেক কিছু করেও থাকে, সে কিন্তু দিন শেষে কখনো তার সেই প্রাপ্ত সম্মানটা পায় না। কারণ সে হচ্ছে বাড়ির বউ, সে কিন্তু বাড়ির মেয়ে নয়, আর সে হচ্ছে অন্য বাড়ির মেয়ে। আর সেই জন্যই কিন্তু মেয়েদেরকে না সম্মান পেতে গেলে মানে কি বলা যায়, হয়তো অনেকে খুব সহজেই সম্মান অর্জন করতে পারে, আবার অনেকে দেখবে মৃত্যুর একদিন আগে পর্যন্ত সময় লেগে যায় সেই সম্মানটুকু পেতে বা ভালোবাসা পেতে। হ্যাঁ, এরকমও কিছু কিছু মেয়েদের জীবন রয়েছে, তবে সবার জীবন তো সমান হয় না, তাই না? যাই হোক, অনেক কথা অনেক গল্প আজকের এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ব্যস্ততম সকালে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে রবিবার। গতকালকে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও আমি শেয়ার করতে পারিনি, কারণ রাতের বেলাতে ব্লগ ভিডিও এডিট করার মানে ইচ্ছেই হয় না আমার। কেন বলো তো, সারাদিন যে দৌড়ঝাঁপ করি মেয়ের পেছনে বা সংসারে কাজবাজ থাকে, তো রাতের বেলাতে মানে বিছানায় শীতের রাতে যদি কেউ বিছানার মধ্যে মানে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে, তাহলে তো আমার আপাতত জেগে থাকা সম্ভব হয় না। তো সেই জন্য আমি বেশিরভাগ মানে দুপুরবেলাতে মানে ভিডিওটা এডিট করি বা ভয়েস দিই, থাম্বনেল বানাই, সবটাই করি। তো সেই জন্য গতকালকেরও ভিডিওটা আমার এডিট করা ছিল না, তোমাদের সাথেও ব্লগ মানে ভিডিওটা শেয়ার করতে পারিনি, ভীষণ মনটা খারাপ ছিল। তো তার পেছনে একটা কারণ রয়েছে, অবশ্যই পুরো ব্লগটা ওয়াচ করতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো আমার ব্লগে, সত্যি আমার মানে সত্যি আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে তোমরা এত এত ভালোবাসা দেবে, আমার এত খোঁজ নেবে। তো যাই হোক, সেই সমস্ত কিছু নামগুলো আমি পরে বলছি। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। সকাল সকাল দেখলে ওই যে বিছানা পাট তোলা, তারপরে স্নান সেরে পুজো দেওয়া, আর তারপরে একটু ওই যে তোমার একটু গোলা রুটি বানালাম, একটু চা বানালাম, সেগুলো খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার পরে এই যে দেখো ভেজে জামা কাপড়গুলো একটু রোদ্দুরে মেলে দিতে এসেছি। তবে আজকের রোদ্দুরের তাপটা খুব একটা ভালো ছিল না, হালকা পোলকা রোদ্দুর বেরিয়েছিল। আর মামাম সোনা সকালের খাওয়ার খেয়ে গেছে ওই বাড়িতে। তো মামাম একটা কাণ্ড ঘটিয়ে বসেছে, সেটা হচ্ছে গতকাল রাতে পড়তে বসে আমি একটা মানে এক ঘা চড় মেরেছিলাম ওকে। তো সেই জন্য ও আমাকে বলছিল যে আমি মামা বাড়ি যাব। আমি বলি ঠিক আছে, পড়ে নে, তাহলে মামা বাড়ি তোকে নিয়ে যাব। তো সেটা সকাল থেকে উঠে অলরেডি ওর মনেই ছিল না। তো এই সকাল 10টার সময় ওর হঠাৎ করে মনে পড়েছে মামা বাড়ি যাব বলছিলাম, তাহলে কখন যাব। সেই যে বায়না শুরু করেছে, ওই যে দেখো আসছে, ওই ঠাম্মির বাড়ি থেকে আসছে। তো মানে তার আগেও একবার বাড়িতে এসে ওর মানে দাদুভাইকে মানে আমার বাবাকে ফোন করেছে, দাদুভাই আমি তোমাদের বাড়িতে যাব। আর সত্যি কথা বলতে এতদিন স্কুল ছুটি ছিল, মেয়েকে নিয়ে তো মানে বাবার বাড়িতে যাওয়ারও সময় পাইনি, কারণ যেহেতু গঙ্গাসাগর মেলা চলছিল। আর আমাদের কিন্তু বাবার বাড়িতে যেতে হলে ওই হাই রোডের উপর দিয়ে যেতে হয়, তো সেই জন্যে এত গাড়ি ঘোড়ার মধ্যে যাওয়া তো সম্ভব নয়, তাই না? তো সেই জন্য আর যাওয়া হচ্ছিল না। আর আজকে দেখো এই যে বায়না ধরেছে, আবার যেহেতু সোমবার থেকে স্কুলটা শুরু হয়ে যাবে, তো সেই জন্য দেখো আজকের মেয়েকে নিয়ে এই যে বেরিয়ে পড়েছি। এখন আমরা হাই রোডে উঠে গেছি। চলো এখন এই যে কত গাড়ি তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু সাগর মেলার এখন গাড়ি প্রচুর যাচ্ছে, প্রচুর যাত্রীও এখন আসছে। চলো এখন রাস্তাটা কোনো রকমভাবে ভালোভাবে যাওয়া যাক। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথ চেনো। ফাইনালি কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে। আর মামা সোনা তো তোমরা দেখলেই যে বাবাদের একটা পুষি রয়েছে, ওকে একটু চিপস খেতে দিচ্ছিল। আর ওদিকে মা হচ্ছে রান্নার চাল ফাল সব কিছু ধুয়ে মুছে রেখে এই যে দেখো বাবাদের পুষিটা দেখেছো তোমরা কত সুন্দর দেখতে। তো এখন এই যে মা মাঠে হচ্ছে জ্বালানি আনতে এসছে, ওই যে ন্যাড়া কেটে রেখেছে, সেগুলোকে এখন এই যে বস্তায় করে ভরে নিয়ে যাবে। আর মামাম সোনা এই যে মামা বাড়ির সামনে ফাঁকা মাঠ পেয়ে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছে। আর মা দেখো কত ন্যাড়া কেটে একেবারে গাদি বসিয়ে দিয়েছে, দেখেছো? তো এগুলো কিন্তু মা জাল দেবে এখন বর্ষাকাল পর্যন্ত, আরও ন্যাড়া রয়েছে মাঠে, তো সেগুলো কাটবে। আর এগুলো কাটতেও কিন্তু ভীষণ কষ্ট হয়।
যাই হোক, অনেক দিন পরে বাবার বাড়িতে আসলাম, ভীষণ ভালো লাগছে। আর মার সাথে যদি 10 মিনিটও কাটাই না, সত্যি আমার ভীষণ ভালো লাগে। কারণ মাকে তো অনেক দিন ধরেই মিস করি। আজকের 8 বছর হয়ে গেল, 9 বছর হতে যায় মাকে ছেড়ে রয়েছি, ভালোই লাগে না। মাঝে মধ্যে মার সাথে দেখা হলে কি ভালো লাগে বলো তো? মার সাথে মানে থাকাটা আর মার থেকে দূরে থাকাটা, দুটোর মধ্যে তফাৎ থাকে, তাই না? তো যাই হোক, আজকের আমার কথাগুলো কেমন তোতলে তোতলে যাচ্ছে কেন জানি না। একদিন ব্লগ না দেওয়াতে আমার কথাগুলো কেমন জড়িয়ে জড়িয়ে যাচ্ছে, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এদিকে দেখো, বাবার বাড়িতে আসবো বলতেই কিন্তু বাবা চিকেন নিয়ে হাজির। তো ভাইরা তো বাড়িতে নেই, তোমরা সবাই জানো। আর সত্যি ভাইদের ভীষণ মিস করি। আর মামাম সোনা বলেছে চিকেন খাবে, তো সেই জন্য বাবাও চিকেন নিয়ে হাজির। মা এখন চিকেনটা ম্যারিনেট করছে, ওই একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, সর্ষের তেল, পেঁয়াজ কুচি, এই সমস্ত কিছু দিয়ে চিকেনটা ম্যারিনেট করছে। আর বাবা ওদিকে দোকানে কাজ করছে। আজকে মা রান্না করবে চিকেন, টমেটোর চাটনি, আর করবে তোমার বেগুনি ভাজা। তো বেগুনি ভাজা, টমেটোর চাটনি তোমাদের সাথে শেয়ার করার সময় হয়নি, শুধু চিকেনটাই শেয়ার করলাম। যাই হোক, সত্যি কথা বলতে কি বলতো, বাবার বাড়িতে যদি মানে 2 মিনিটের জন্য আছি না, সত্যি বাবার বাড়িতে অনেকটা ভালোবাসা বা অনেকটা স্নেহ আদর পাওয়া যায়, যেটা শ্বশুর বাড়িতে মেলে না। শ্বশুর বাড়িতে সারা জীবন থাকা সত্ত্বেও কিন্তু মেয়েদের কপালে দেখবে, সব মেয়েদের কপালে কিন্তু শ্বশুর বাড়ির ভালোবাসাটা জোটে না। হ্যাঁ গো, জানি তো আমরা পরের বাড়ির মেয়ে, পরকে কি কখনো আপন করা যায় বলো তো? যারা আপন করা তারা ঠিকই করবে। আসলে কি বলো তো, শুধু আপন করতে গেলে না একটা পরিষ্কার, একটা পরিচ্ছন্ন, শুদ্ধ মনের প্রয়োজন হয়। যাদের মনে দেখবে জটিলতা কুটিলতাতে ভরা রয়েছে, তারা কখনো কিন্তু পরকে আপন করতে পারবে না। এই দুনিয়াতে কিন্তু কেউ পর নয় গো, সবাই আমরা মানুষ, আর আমরা সবাই আপন। শুধু মানুষের মনটা পরিষ্কার থাকা দরকার, যে বাড়ির বউটাকে আপন করতে কোনো মন পরিষ্কারের দরকার পড়ে না। একজন মা পারে বাড়ির বউটাকে মেয়ে হিসেবে গ্রহণ করতে, কিন্তু না, সেই দেখবে মেয়েরাই কিন্তু বেশি করে মেয়েদেরকে আঘাত দেয়। যাই হোক, কি আর করা যাবে, শ্বশুর বাড়িতে দেখবে, মানে বাপের বাড়িতে দেখবে ছেলেরা, মানে জামাই হিসেবে ছেলেরা কিন্তু শ্বশুর বাড়িতে অনেক আদর আপ্যায়ন বা ভালোবাসা তাদের কপালে জোটে। কিন্তু মেয়েদের দেখবে শ্বশুর বাড়িতে কিন্তু তাদের কপালে ভালোবাসা জোটাটা খুবই কষ্টকর ব্যাপার। তার বদলে কিন্তু বদনামটা খুব ভালোভাবে তাদের কপালে জোটে, এটা কাউকে বলতে লাগে না। মানে মেয়েদের কপালে সুখ শান্তি জুটুক বা না জুটুক, শ্বশুর বাড়িতে বদনামটা খুব ভালোভাবে জোটে। এটা যতটুকু আমি উপলব্ধি করেছি আমার 8-9 বছর বিবাহ মানে জীবন যাপনে, ততটুকু তোমাদেরকে বলছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমার জীবনে যেটা ঘটেছে বা যেটা সত্য ঘটনা, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি। জানি আমি স্পষ্ট কথা বলি বলে অনেকে হয়তো আমাকে খারাপ ব্যঙ্গ করবে বা খারাপ কথা বলবে, আবার অনেকে এটাও বলবে যে ওর যেন কোনো দোষ নেই, সব দোষই নন্দ ঘোষের। হ্যাঁ দেখো, দোষ সবারই থাকে, তবে এটা নয় যে বাড়ির বউ দোষ করলে তিল থেকে তাল করাটা সবার একটা মানে কি বলতো ন্যাকামি হয়ে দাঁড়ায়, তাই না? দোষ তো সবাই করে, প্রত্যেকেই করে, বাড়ির গুরুজনেরাও করে, ছোটরাও করে। তবে সেই দোষ ভুলটাকে মানিয়ে নিয়ে দেখবে, যারা বাড়ির কর্তারা রয়েছে তারা যদি মানিয়ে গুছিয়ে নিয়ে, সবাইকে মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করে না, তাহলে সেই সংসারটা অনেকটা সুখের হয়। যে আমি শুধু বাড়ির বউ হয়েছি বলে আমার শুধু দায়িত্ব সবাইকে মানিয়ে গুছিয়ে চলাটা, এটা কিন্তু একেবারে ভুল ধারণা। একটা বাড়ির বউ মানে সে নতুন মানুষ একটা বাড়িতে আসে, তবে তাকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলাটা হচ্ছে বাড়ির ফ্যামিলিদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু সেটা সবাই পালন করতে পারে না বলে সংসারের ঝগড়াঝাঁটি অশান্তি লেগেই থাকে, তাই না? তো যাই হোক, আর বেশি কিছু বললাম না। শ্বশুরবাড়ির মানে সুখ তো আমার কপালে জুটলো না, আর জুটবেও না জীবনে, আর সে জোটার আশাও আমি করি না। যতটুকু ভগবান আমার কপালে দিয়েছে আমি সেটা নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। এদিকে দেখো, বাবার বাড়ি থেকে কতগুলো ডিম দিয়েছে, হাঁসের ডিম, মুরগির ডিম দিয়েছে, তো এগুলো এখন তুলে তুলে রাখবো। আর রাতে রান্না করব না, মা একটু চিকেন ভরে দিয়েছে টিফিন বক্সে, ওটাই আমরা খাওয়া দাওয়া করবো। সঙ্গীতা সরকার লিখেছে, দিদিভাই দাদাভাই কবে আসবে? তোমাদের দাদাভাই আর বেশি দিন বাকি নেই গো, আর এই 10-15 দিনের মধ্যেই চলে আসবে। আর লিখেছে, তোমার ভাইরা কেমন আছে? হ্যাঁ গো, আমার ভাইরা খুব ভালো আছে। লিলিমা গিরি লিখেছে, দিদিভাই আমার হাজব্যান্ডও প্রবাসে থাকে। হ্যাঁ, প্রবাসে থাকে, খুব ভালো কথা, কিন্তু খুব সাবধানে থাকতে বলো। আর লিখেছে, দিদিভাই তোমাকে আমার খুব ভালো লাগে, তোমার পাশে আমি সারা জীবন থাকবো। থ্যাংক ইউ সো মাচ গো। পূর্ণিমা চক্রবর্তী লিখেছে, তুমি খুব ভালো ভালো কথা বলো, সেই জন্য তোমাকে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ পূর্ণিমা, তোমরা এত ভালো কমেন্ট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা এভাবে আমার পাশে থেকো, আর তোমাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।